সুরে নাই কোষে দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই কোষে এই তো আমার সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই কোষে দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই
হে পাক পরওয়ারদিগার মেহেরবান খোদা, তোমার হুকুমে শিব সারা বিশ্ব চলে। তাই তো তুমি আমাকে এমন প্রশংসিত দান করেছ, এই রূপনগরের নবাব হিসাবে অধিষ্ঠিত করেছ, আর দান করেছ এই নবাবী চেয়ার। হে মেহেরবান খোদা, আমার এই নবাবনগরের প্রতিটি হিন্দু মুসলমান প্রজাগণ সকলকে আমি নিজের পুত্র চিহ্নের মতো দেখি, এবং তাদের সুখে আমি সুখী, আর তাদের দুঃখেই আমি দুঃখী। তাই তো আমার এই রূপনগরের প্রজাবৃন্দ সকলেই আমার জন্যে দোয়া প্রার্থনা করে। হে মেহেরবান খোদা, তুমি আমাকে এমন সম্মানে রেখেছ। একি আজ আজ যেন আমার শরীরটা কেমন লাগছে, মনটা কেন দুর্বল মনে হচ্ছে। হে মেহেরবান খোদা, আমি যে কারণে বুঝতে পারছি না। না না, আমি একটু বিশ্রাম করে নিই। না না, আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে ওই আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে ওরে নবাব, শীঘ্রই স্বর্গধামে চলে এসো। তাহলে কি আমার মৃত্যু অতি নিকটবর্তী? হে মেহেরবান খোদা, তাহলে কি তুমি আমাকে মৃত্যু রেখেছো? না না, খেতে কি হবে? এই পৃথিবী থেকে সবাই একদিন যেতে হবে। তাই তো জমদূতকে আমরা বন্ধু বলে মানতে হবে। আমি আমি কেন কেন মৃত্যু নিয়ে চিন্তা করব? আমার শুধু একটি চিন্তা হচ্ছে, এই রূপনগরের প্রতিটি প্রজাদেরকে আমি যেভাবে সম্মানিত করে রেখেছি, তারা যেভাবে আমাকে সম্মানিত করে রেখেছে, এই সম্মান যেন বজায় রাখতে পারে। কিন্তু তুমি আমাকে ধৈর্য ধারণ কর, তুমি আমাকে ধৈর্য ধরতে বলো খোদা। আর একটু সময় আমাকে দাও। কিন্তু আমি যে ভাবতে পারছি না, এই নবাবের চেয়ার আমি কার হাতে অর্পণ করে যাব? আমার একমাত্র অবশ শিশু কামাল, সে এখনো বড় হয়নি। না না, কিন্তু আমি বেগম সাহেবকে এই মসনদ তার হাতে অধিষ্ঠিত করে যাব, কিন্তু তাও যে সম্ভব নয়। কিন্তু আমি কি করবো এখন? খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি কি করতে পারি? হ্যাঁ, এই কে আছিস? বেগম বেগম এবং উজির অমর খা, আমার একমাত্র শিশু কামালকে পাঠিয়ে দাও। জাহাবনা, বলুন বলুন জাহাবনা, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন জানা? উজির সাহেব, জাহাবনা, আমি কিছুক্ষণ মাত্র বিশ্রামে গিয়েছিলাম। জানা। সেখান থেকে আমি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলছে, ওরে নবাব, তুই এই পৃথিবীতে থাকবি না, তুই তাড়াতাড়ি এই শিরোগ্রামে চলে এসো। জানা, তাই তো? হ্যাঁ। জাহাবনা, আপনি কোনো চিন্তা করবেন না। এই রাজ্যে হাজার হাজার রয়েছে হেকিম, একটা বারের জন্য আমায় আদেশ দিন, আমি হেকিমের আয়োজন করি। হ্যাঁ উজির সাহেব, আমি জানি আপনি আমার বিশ্বস্ত উজির সাহেব। জানা। অনেকদিন যাবৎ আমার এই রূপনগরে সিংহাসনের আহরণ করার পর থেকে আপনি আমার পাশে ছিলেন। শুধু তাই নয়, আমার পিতার পাশে ছিলেন। তার জন্য আমি আপনার কাছে অনেক ঋণী। জানা, হ্যাঁ উজির সাহেব, জাহাবনা, আমি আজকে এই রূপনগর বেগম জাহাপনা, আপনি এমন করছেন কেন জাহাপনা? আমার আয়ু বেলা যে ডুবে গেছে বেগম। আমি যে তোমাদের মায়া মমতা ত্যাগ করে এই পৃথিবী থেকে চলে যাচ্ছি জাহাপনা, আপনি এমন করতে পারেন না। কামাল রে, তুই কাঁদিস নে। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন
আমি রেখে গেলাম তোমার হাতে। শোনো, এমন কথা বলবেন না জাহাপনা। এ কি বলছেন যাব না? বেগম সাহেবা নারী হয়ে করবে বাদশাহী কার্য পরিচালনা। উজির সাহেব, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমি কথা দিয়ে যাচ্ছি, যেমন করে আপনি আমাকে রেখেছেন ঠিক ওই জায়গায় থেকে আমার বেগমকে রাখবেন আর এই রাজ্য পরিচালনা করবেন, যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর আমার এই রূপনগরের প্রজাদের কোনো অসুবিধা না হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। বেশ। বলুন। আপনার কথা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে জাহাপনা। উজির সাহেব, জনাব, আপনার কথা শুনে আমার মনটা আজ এই বুকটা যে অনেক ভরে গেছে। উজির সাহেব, বাবা কামাল, বাবা কামাল, পিতা, প্রতিটি পিতা চায় তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। সে নিজে থেকে দেখে যেতে চায়, কিন্তু বেগম, জাহাপনা, আমার কপালে হয়তো সেই লেখা হয়নি। সেই পরম বন্ধু মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মহান ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। তাই তো আজকে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার আগে আমার কামালকে আমি সিংহাসনে বসে দেখে যেতে চাই। আমার কামাল, পিতা, বসো বসো বাবা কামাল। ওরে পুরা মোহন, আজ যে তোর কান্না সাধে না। তুই যে আজ এই পৃথিবী ছেড়ে বান্ধবীর ডাকে তুই চলে যাচ্ছিস, তুই কেন কাঁদিস? তোর যে কান্না সাজে না। বেগম, জাহাপনা, আমি আমি তোমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছি বেগম। উজির সাহেব, জনাব, যাব না। বলুন উজির সাহেব, জনাব, বলুন। প্রথমে তো দরবার কাক্ষে অমঙ্গলের চিহ্ন আমি দেখতে পেলাম। নবাব জাদার মাথার শাহী তাজ উল্টো হয়ে গেছে জনাব। আমি জানি, এটা অমঙ্গলের চিহ্ন। আমি জানি উজির সাহেব, আর কারো চোখে না পড়লে আপনার চোখে ঠিকই পড়বে, কারণ এখানে একটি প্রভাব আছে উজির সাহেব। কেন হয়েছে? তবে ওই সমস্ত কথা ভুলে যান। শুধু একটি কথা মনে রাখবেন, পৃথিবীটা ভুলের রাজ্যে আছি। কখন ভুল হইতে হতে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা হলো সংশোধনের পালা। এই পৃথিবী থেকে সংশোধন হয়ে যেতে হবে, তাই তো আমি সংশোধন করে দিচ্ছি উজির সাহেব। উজির সাহেব, জনাব, যেমন করে আজ আমার শিশু কামালকে আমি বসে দেখলাম, হ্যাঁ? আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত আপনি তাদের পাশে থাকবেন, কথা দিন। কথা দিলাম জনাব, কথা দিলাম। পিতা, ওই তো, সে যেন আমাকে হাত ছাড়ি। বেগম, জাহাপনা, আমার যে যাবেন না সবাই যে নেই বেগম, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ওজি সাহেব, আমাদেরকে চলে যাবেন না পিতা। এ কি করলে হবে? শিশু কামালকে নিয়ে আমি কেমন করে থাকবো? আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। কাঁদবেন না হুজরাইন, একদিন সবাইকে বিশ্ব ব্রহ্মাণ্ড হতে বিদায় নিতে হবে। হুজরাইন, আপনি
শাহজাদা ওঠো, শাহজাদা ওঠো। শিশু কামাল কেঁদে আর কি হবে? শত কাঁদলেও যে তোমার আসবে না। তোমাকে সত্য হতে হবে, রাজ্যটা পরিচালনা করতে হবে তোমাকে। পিতা না, জাফর আলী খান, ঠিক আমাদের পুরুষত্বের, ঠিক আমাদের মনুষ্যত্বের, ঠিক আমাদের রাজ্যে বসবাস করা রবীন্দ্রনগরের নবাব মারা যাওয়ার পর সামান্য একজন নারী হয়ে সে করবে বাদশাহী কার্য পরিচালনা না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো জাফর আলী খান, কি কাজ করতে হবে? উজির সাহেব, এই সুযোগ আমরা কখনোই হেলায় হারাতে চাই না। আপনি একবারে ভেবে দেখুন। এর মধ্যে যদি তোমার কথা মতো মসনদ আমরা দখল করে রাজ্যের মধ্যে একটা গোলযোগের সৃষ্টি হবে। না, তা কিছুতেই হবে না। ইব্রাহিম, তুমি এসেছ আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয়, আমি এসেছি আপনাদের স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার নিয়ে খেতে পারছিলেন না, ক্ষুধার জ্বালায় ছটফট করছিলেন দুপুর জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে এই প্রাসাদ এনে আপনাকে চাকরি দিয়েছে। আর নবাবের মৃত্যু হতে না হতেই আপনারা চাচ্ছেন তাকে হত্যা করতে, কিন্তু না, এই ইব্রাহিম বেঁচে থাকতে তার কোনো দিন হবে না। প্রয়োজন হলে এই বুকে রক্ত দিয়ে দেবে, তবু তোদের কাছে কিছুতেই আমি পরাজিত করব না। জাফর আলী খান, উজির সাহেব, এই বিদ্রোহী ইব্রাহিমকে ছেড়ে দেওয়া তোমার আমার মোটেই উচিত হবে না। উজির সাহেব, তাই তো আমি ভাবছিলাম ওই শিশু কামাল আর ওই বেগম হোসনা বানুকে এই দুনিয়ার মুখ থেকে চিরতরে নির্মূল করে দেব, কিন্তু না। তার আগে ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম। জাফর আলী খান, বলুন উজির সাহেব, এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। বলুন আমাকে কি করতে হবে? শিশু কামাল, বেগম হোসনা বানু আর বিদ্রোহী ইব্রাহিমকে তুমি যদি হত্যা করতে পারো, আখেরে তুমি হবে এই রবীন্দ্রনগরের নবাব, আর আমি হব তোমার প্রধান ওজি। এ কি বলছেন উজির সাহেব? হ্যাঁ, না, তা হতে পারে না উজির সাহেব। আপনি হবেন এই রূপ নবাব, আর আমি হব আপনার প্রধান উজির। জাফর আলী খান, হ্যাঁ, বলুন উজির সাহেব। তাই যদি হয়ে থাকে তাহলে আজ এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে কি করতে হবে উজির রাজ্যের সাহেব? চতুষ্পাশে হাজার হাজার দান পক্ষী প্রেরণ করো। প্রয়োজনে বিদ্রোহী ইব্রাহিম যেন পালিয়ে যেতে না পারে। তাই করব। কৌশলে বেগম হোসনা বানু শিশু কামালকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, উজির আর সাহেব। যদি তা না হয় তাহলে তুমি এই মহলের উজির কোনোদিন হতে পারবে না, আমিও নবাব হতে পারবো না। চলে বলে কৌশলে যে কোনো হোক না কেন, আমি চাই বিদ্রোহী ইব্রাহিমের মাথা, শিশু কামালের ছিন্নশীল, আর ওই বেগম হোসনা বানুর মৃত্যু।
উজির সাহেব যা বলে গিয়েছেন আমাকে তাই করতে হবে। ওই বেগম হোসনা বানু, শিশু কামাল আর ওই ইব্রাহিমকে আমি চিরতরে নিশ্চিহ্ন করে দেব। হে মেহেরবান খোদা, শিশু কামালকে নিয়ে আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? আমি তো ভেবে কিছু কুল পাচ্ছি না। তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? বেগম আম্মা, বেগম আম্মা, হ্যাঁ, আপনারা পালিয়ে যান বেগম আম্মা, আপনারা এর রাজ্য থেকে পালিয়ে যান। ইব্রাহিম, কি হয়েছে তোমার? এমন করছো কেন? বেগম আম্মা, আপনি শিশু কামালকে রেখে আপনি এ রাজ্য ছেড়ে পালিয়ে যান। কেন? কারণ কি হয়েছে? জাফর আলী খাঁ, ওমর খাঁ আপনাদের হত্যা করে চাই এই মসনদ। হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। ওমর খাঁ হবে রাজ্যের প্রধান, আর জাফর খাঁ হবে এ রাজ্যের প্রধান সিপাহসালার। আপনি আপনি পালিয়ে যান কি বেগম আম্মা। বলছো ইব্রাহিম? আপনি যদি এখানে থাকেন, শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চলে যাব? না, এ হতে পারে না। আমি কিছুতেই যাব না। তাহলে কি আপনি যাবেন না? না। তাহলে কি আপনি এই রূপমহলের কেউ কি আপনি সম্মান করবেন আমি না? যাব না। শিশু কামালকে আপনি বাঁচাবেন না? এই সিংহাসনে বসে শিশু কামাল রাজ্য পরিচালনা করবে, তাকে আপনি চান না? চাই। তাহলে তাহলে আপনি কেন যাবেন না বেগম আম্মা? আমি যাব না। ও যদি নাই বাঁচে, তাহলে আপনি রাজ্য ইব্রাহিম, কে রক্ষা করবে? তুমি এসো। তুমি আমাকে আমি যাব না, আমি যাবো না। এই সিংহাসন বাঁচাতে হলে ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ওকে বাঁচিয়ে রেখে এই সিংহাসন আমি ওর হাতে তুলে দেবো। চলে আও। বেগম আম্মা, আমি যাব না। আমি তো আপনাদের রাজ্যের সাধারণ পূজারী। আমি কিছুতেই ওই জাফর খাঁ, ওমর খাঁর হাতে আপনাদের তুলে দিতে পারি না। যেভাবেই হোক কলে কৌশলে ওকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি আমার আমি কারো কথা শুনবো না, যাব না। আমি কারো কথা শুনতে চাই না। চলে আয়। আমি আবার আসবো। চলে আয়। হে মেহেরবান খোদা, স্বামী পরলোকে গমন করলো, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র সন্তানকে নিয়ে গেল। আমি কেমন করে রাজ্যে থাকবো? তুমি বলে দাও। হে খোদা, আমার পুত্র যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তুমি তাকে দেখে রেখো। তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় আর ওই বেগম সাহেবা হত্যা, আর তাদেরকে হত্যা করতে পারলেই আমাদের পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। আমি হয়ে যাবে রাজ্যের প্রধান উজির, আর উজির সাহেব হয়ে যাবে রাজ্যের রাজা। আর হলো না জাফর আলী খাঁ। কেন, কি হয়েছে উজির সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে? কে পালিয়ে গেছে? ওই শিশু কামালকে নিয়ে বিদ্রোহী ইব্রাহিম পালিয়ে রাজ্যে গেছে। গেছে। শত শত পাহারা থাকতে ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমনই করে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি, বিদ্রোহী ইব্রাহিম পালিয়ে যে
ও জীবন রক্ষা করবে, কিন্তু না, যে করে হোক না কেন এই মুহূর্তে তুমি তাকে হত্যাই করবে। হ্যাঁ উজির সাহেব, আপনি নিশ্চিত থাকুন, আকাশে বাতাসে যে যেখানেই থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করে ওকে করবো আমি নির্মমভাবে। তাই কখনো পারবে না, কারণ খোদা যার ভাগ্যে কখনো মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে তোমরা তাকে মারতে পারবে না। আপনি কি বলতে চান? বলতে চাই, সে কথা বুঝতে পারো না তোমরা, তোমরাই তো ভালো বুঝো যে আমি কি বলতে চাচ্ছি। আপনি কি বলতে চান মিত্র ইব্রাহিম শিশু কামাল হত্যার ষড়যন্ত্র আপনারা করছেন? হ্যাঁ, তোমরা করছো, তাই তো বলছি খোদা যার ভাগ্যে কখনো মৃত্যু লেখেনি, তোমরা শত চেষ্টা করলেও পারবে না। আপনি ভুল বলছেন বেগমের সাহেবা, আমরা কেন শিশু কামালকে হত্যা করতে যাব? হত্যা করে তোমরা চাও এই রূপনগরের সিংহাসন। এই যে অভিশাপ! সাবধান! এই মুহূর্তে আমি তোমাদের কি করব, কি করব, কি করবে? তোমাদেরকে আমি বন্দী করব। দেখুন, দেখুন আপনার ডাকে কেউ সাড়া দেয় কিনা। এই কাছিস, এই শয়তান দুটিকে বন্দী কর। এ কি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না? তবে কি তোমাদের সব চক্রান্ত এতদিন আমি বুঝতে পেরেছি? কেউ নেই হুজরাইন, কেউ নেই। অর্থ যারা এই রূপগঞ্জের প্রত্যেকটি প্রজাবিন্দুকে আমি আমার হাত করে ফেলেছি এবং আপনাকে গ্রেফতার করার জন্য হাজার হাজার সৈনিক তৈরি আছে। এই কই কে আছিস? এ কি, হ্যালো, অতঃপূর্ব মহারানীকে বন্দী কর। এ কি বলছেন? ওকে যা এই তো, আদেশ করা হয়েছে আমি বলি তো। তাই কর। ওরে বিশ্বাসঘাতক নর পিশাচ, তোরা আমাকে বন্দী করলি, যার যার পশুফলত হয়ে তোরা এতদিন চলেছিস, আজ তোরা আমাকে বন্দী করলি, আমার হাতে শৃঙ্খল পরালি। তাই তো আমি বলে যাচ্ছি, ওই মেহেরবান খোদা যদি থেকে থাকে একদিন তাদের বিচার করবে। এই তো হয়ে যাচ্ছে, এই তো হয়ে যাচ্ছে। তাকে আর সহ্য হচ্ছে চলে আসুন বেগম সাহেবা, কে? আপনাকে কেউ ক্ষমা করবে না। চলে আসুন আজ থেকে। একটা বারে জেনে খুলে বলুন, কোথায় পালিয়ে গেছে ইব্রাহিম ইব্রাহিম আর শিশু পুত্র আপনার ওই কামাল? আমি বলবো না, বলবে না? না। জাফর আলী খান বলুন উজির সাহেব। রাখেন, এই মুহূর্তে ভূতপূর্ব মহারানীকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে। শুধু তাই নয়, আমাকে কি করতে হবে? সাধারণ বন্দীদের সঙ্গে যা। হাউজি সাহেব, আপনার প্রতিটি কথায় আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে আসুন বেগম সাহেবা। তাই আমাকে নিয়ে চলো, সরকারি। অন্ধকার কারাগারে আমি বসে থাকবো, এই নরপিশাচের সামনে থাকতে চাই না। তুমি আমাকে নিয়ে চলো। নিয়ে যাও রাখেন। সাবধান! হ্যাঁ? যাবার বেলা একটি কথা বলে যেতে চাই। কে? বলে যান বেগম সাহেবা, আপনি কি বলতে চান? একটি কথা মনে রাখি, আচ্ছা। যে অন্যায় আজ তোরা করলি, হ্যাঁ? কোনদিন তোরা ক্ষমা পাবি না, আচ্ছা। কোনদিন তাদের ক্ষমা হবে না, তোরা কখনো মাপ পাবি না। বেঈমান! বিশ্বাসঘাতক! চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। জাফর আলী খান, উজির সাহেব। এবার আমি একটা কথাই জানতে পারি কি রূপগঞ্জের মস্তক কি শূন্যই থাকবে? না উজির সাহেব, তাহলে বসো
বসে এই রাজ সিংহাসনে। আমি কেন উজির সাহেব? এই রাজ সিংহাসনে বসবেন আপনি, আর আমি নিজ হাতে আপনাকে এই সিংহাসনে জাফর আলী উপবিষ্ট খাঁ, করব। বলুন উজির সাহেব। তুমি যখন বলছো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এসো ভাই, এসো বন্ধু, তুমি নিজের হাতে আমাকে এই মসনাদে বসে শাহী তাজ পরিয়ে দাও। আমি তাই করছি উজির সাহেব। জাফর আলী খাঁ, বলুন শাহবনাথ। আজ অনেক দিন গত হয়ে গেল, তুমি আমি নবাবের দরবারে নকরি করে যাচ্ছি। আজ তোমারই সাহায্যে, তোমার হাতে আমার মাথায় শাহী তাজ পরিয়ে দিয়ে মসনদে বসিয়েছো বলে তুমি আমায় সালামি জানাচ্ছ। এ লজ্জা, এ ঘৃণা আমি কি করে লোকী সমাজে মুখে দেখাবো? না না জাফর আলী, তুমি সাধারণ সিপাহী নাও। আজ এই মুহূর্তে হলো দরবার কক্ষে তোমার পদোন্নতি। আপনার কথা শুনে আমার মনটা অনেক ভরে গেল জাহাপনা। আজ এই মুহূর্ত হতে তুমি হলে রূপগঞ্জের প্রধান উজির। জয় জাহাপনা, ওমর খাঁর জয়। আচ্ছা জাফর আলী খাঁ, জাহাপনা। তোমাকে আমাকে চুপ করে বসে থাকলে চলবে না। হ্যাঁ জাহাপনা। তাই তো রাজদ্রোহিতার অপরাধে ইব্রাহিমের হয়েছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, তাই করতে হবে আমি জাহাপনা। চাই শিশু কামালের মাথা আর যে করে হোক না কেন বেগম হোসনা বানুকে তিলে তিলে শেষ করে দেবো। আর একটা কথা বন্ধু আমার, হ্যাঁ বলে যান। তোমার কাছে আমি জানতে পারি কি বলুন জাহাপনা। একটা সঠিক উত্তর তুমি দেবে? বলো তো, বেঈমান বিশ্বাসঘাতকের কি শাস্তি হয়? কেন বন্ধু? বেঈমান বিশ্বাসঘাতকের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। জাফর আলী খাঁ, হ্যাঁ জাহাপনা। কথাটা তোমার মুখ থেকে জানতে পেরে আমার দিল বড় খুশি হয়ে গেছে। যতদিন তুমি এই দরবারে থাকবে ততদিনের মধ্যে তুমি কখনো আমার সঙ্গে বেঈমানি করতে পারবে না। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আজ হতে তুমি আমার প্রধান উজির। আমার আদেশ রইলো, আমি চাই বিদ্রোহী ইব্রাহিমের কাটা মাথা। আমি তাই করব। উজির সাহেব আমাকে কি বলে গেল? আমি মনে করছি উজির সাহেব আমি কথাটি বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি ঠিকই বুঝে গেছি উজির সাহেব। আপনি মনে করেছেন আপনাকে আমি এই সিংহাসনে উপবিষ্ট করেছি বলে। আমি ভুলে যাইনি উজির সাহেব। আজ আপনি আমাকে ভাই বলে বুকে টেনে নিয়েছেন, তাই আপনাকে এই সিংহাসনে বসেছি। আমার সাথে যদি আপনি বেইমানি করার চেষ্টা করেন তাহলে আপনাকে ওই চিরতরে বিদায় করে দিয়ে আমি হব এই রূপনগরের নবাব। তার আগে আমাকে আরেকটি কাজ করতে হবে, খুঁজে বের করতে হবে ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম আর ওই শিশু কামালকে। তাদেরকে হত্যা করতে পারলে আমাদের পথ হয়ে যাবে পরিষ্কার। তাকে এই সংসারে গরিব করে পাঠিয়েছো, তারপরেও দেওনি একটি পুত্র সন্তান। অবশেষে আমার স্ত্রীকেও এই পৃথিবীর বুক থেকে তুমি চিরতরে নিয়ে চলে গিয়েছো। আমি একা একা এক খেয়ে জীবন
কেমনি করে রাখবো? আমি এই বৃদ্ধ বয়সে কি করব? কে আমাকে দেখবে? এর চাইতে যে আমার মরণে ভালো, এর চাইতে আমার মরণে ভালো। কদমালি, কদমালি বলে, কদমালি, কদমালি বলে কে যেন আমাকে ডাকছে। কে কে ডাকছে আমাকে কদমালি বলে? কদমালি, আমি তো তোমাকে চিনতে পারছি না। কে তুমি? চিনতে পারছো না কদমালি? সেই ছোটবেলা থেকেই তোমার কাছে এসেছিলাম। তুমি আমাকে অনেক আশ্রয় দিয়ে অনেক খাবার দিয়েছো। আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলেই তুমি আমাকে মাথায় তুলে নেচেছো। আজ তুমি তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তুমি ইব্রাহিম না? হ্যাঁ, ইব্রাহিম। আমি ইব্রাহিম। কিন্তু কদমালি, আমি যে বড় বিপদে পড়ে এসেছি। এমন কি বিপদে তুমি পড়েছো ইব্রাহিম? বিপদ, বড় মহা বিপদ। মহা বিপদ। যে বিপদে পড়লে মানুষ একজনের কাছে আর একজন যে আশ্রয় চায়। দেখতে পাচ্ছ আমার পাশে ফুটফুটে একটি সন্তান দাঁড়িয়ে আছে। আমি তোমাকে একটু অনুরোধ করব। ইব্রাহিম, তুমি শুধু আমাকে একটু উপকার করো। তুমি বলো, আমার এই জান দিয়ে হলে আমি তোমাকে উপকার করব। তাহলে এই সন্তানটিকে তোমার আশ্রয় দিতে হবে। আশ্রয় দিতে হবে? হ্যাঁ, রূপনগরের একটি সম্পদ অনেক কষ্ট করে আমি এই আমার বুকে আগলে রেখেছি। তুমি ওকে একটু আশ্রয় দেবে না? ইব্রাহিম, আমি আমি আশ্রয় দিব। ওকে আমি আশ্রয় দেব। তাহলে দাও, তোমার কাছে নিয়ে রেখে দাও। এই সম্পদকে তোমার মানুষ করে আমার হাতে তুলে দিবে। আমি সারাটা জীবন তোমার অপেক্ষায় থাকবো। বিপদে তোমার পাশে থেকে আমি তো তোমার কিছুই করতে পারবো না, তবে কথা দিচ্ছি কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। বলো বলো, ওকে তুমি মানুষের মতো মানুষ করবে। ইব্রাহিম, ওকে মানুষ করে আমি আমার গম্পস্থানে নিয়ে যাব। ওকে আমি রূপনগরের সিংহাসনে বসিয়ে ওকে রাজ্য পরিচালনা করবে। আমি তাতেই খুশি। ইব্রাহিম, কিন্তু ছেড়ে যাবেন না ভাই। না, ওর পাগল, তুই যে আমার কলিজার টুকরো ভাই। তোকে ফেলে আমি কোথাও যাব না। তোকে আমি রেখে কোথাও যেতে পারি? যাব না, কোথাও যাব না। আমি তোকে ছায়ার মতো পাশে থাকবো। কিন্তু একটি কথা, ওর নামটা গোপন করতে হবে। ওরকে একটা নাম রেখে দিতে হবে। তাহলে ওই ওমর খা, ওই জাফর খা ওকে বাঁচতে দেবে না। আমি ওদেরকেও বাঁচতে দেব না। আমি ওদেরকেও দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। ছেড়ে যাবেন না। আমি কোথাও যাব না রে পাগল। আমি তো কোথাও যাব না। এই পাগল, এই দেখ তো, ওই তো কত পাখি উড়ে যাচ্ছে। এই দেখ তো কয়টি যাচ্ছে। দেখতে পাচ্ছি না কিছু ভাইয়া। কত ভাই, আমি তোমাকে বলেছি নিরাশ করো না। তোমাকে আমি সব দেব, আমার রক্ত দিয়ে। আমি যাব না। আমি এই তো তোর পাশে, আমি তোর পাশে। আয়! ভাইয়া ওকে ছেড়ে চলে গেল বাবা। তুমি কোনো চিন্তা করবে না। আমি তোমার পাশে আছি। বাবা তোমাকে যে লেখাপড়া শিখতে হবে বাবা। হ্যাঁ, ইব্রাহিম একটি কথা বলে গিয়েছে, ওমর খা তোমাকে বাঁচতে দেবে না। তোমার নাম
মুখকে আমি পাল্টিয়ে রাখবো। ওমর খাই একটু বুঝতে পারবে না, আজ থেকে তোমার নাম হবে কাজল। বাবা কাজল নামে তোমাকে আমি পরিচয় দিয়ে এই পৃথিবীতে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। তারপর আমি ওই ইব্রাহিমকে তার হাতে তোমাকে তুলে দেব। এবার চলো চলো, এবার আমরা বাসায় যাই। চলুন বাবা, আমি যে অনেক ক্লান্ত, তাই আমি যে চলো বাবা, চলতে পারছি না। তাই চলো। হ্যালো, ওই আজ আমবাকে কই বারণ না ওরো এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? বেশি ভাষা হয়ে গেছে আজকে। এই স্কুলে কি আজকে আমি নাকি একলা ছাত্র? আজকে এটা মেয়েও দেখি না, এটা পোলাও দেখি না। আমার এক শালা আছে বন্ধুবর, নাম তার হলো মন্টু। হে হালা আজ কোথায় গেছে, খালি পিট 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 করে। ওই কে রে, দেখছেন না আপনারা? ওই আমি আমার একটু সাহস হয়েছে, আমার একটু সাহস হয়েছে, বুঝছো না? তোমার না থাকলে আমি ফাঁকা ফাঁকা। ওই ওই যে আমার হাতে যে একটা আসলো না, ওই যে কাঠ বান্ধবের মতন দেখা যায়, ওরে দেখছাস না? ওর ওজন টুরে না দেখি নাই। ও গেছে করে আজকে আজকে সারাইলে না এমন বিচার দে মোর কাছে। ভালো আছো তুমি? আসিলাম। তাই না? তুমি তাহলে এখানে সিট ডাউন বসো। করে জন্টো ভাই, এই শালা তুই কলে গেছাস? ভাই আমি ন্যাংড হয়ে গেছি, ওরে মা। ওই, আরতে আরতে তালাশ করে পাই না স্কুল। ভাই হ্যাঁ? এত দূরে স্কুল নিয়েছে, স্কুল আমার বগলে আগে যাবে করে পারস নাই। আইসো আইসো। তোমার হাতে কি এটা? বই ডোল? বই 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 না? আমি বলছি যে ল্যাংটা বললাম না যে খাইবে দেয়, সিন্নি দেয়, বুঝি হেডে নাকি? এটা কলম কলম? কলম। তাই নাকি? যাক ভালো। এই দোস্ত শুন, আমি যে শুনতে পারলাম বুঝছো না আসার পথে, স্যারের না কি বলে না, ওই যে কিরা বলে কি করছে, পেট হয়েছে বুঝছাস? স্যার বলে আর স্কুলে আসবো না। স্যার নাই লো, তুই তুলে যা পড়াই। হন হন, তুই পড়া দিয়ে পাবি না, তার আগে আমি একটা পড়া দিই নই। হ্যাঁ এই এই মাইনা, এই এই না তোর কইছে আমি বসু আবার এই আবার খাড়া না। খাড়া 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 ধরে আমি দেখতেছি, একটু একটু না। একটু পরে দেখতেছি, না। একটু এই, না। না এই না। এই 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 সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন করা। কি হয়েছে? তুমি আমি ওকে একটা পড়া দেবো বুঝছো? স্যার আইলি এটার উত্তর দেবা, ঠিক আছে? ঠিক আছে। হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে, দিবার বেলায় কুচুর মুচুর, দিবার বেলায় কুচুর মুচুর, ঢুকাই দিলে হাসে ভিতরে গেলে হাসে। হাসে, ঠিক আছে? এই কিরে শালা, তুই যে আমার তিয়ান নিছাস, তুই যে তিয়ানোর পড়া দে, যদি তুই পারস। হক্ত আছে, আমি পড়া দিই, তোরা পড়া নে না। হ্যাঁ। তোরা কয়জন স্টুডেন্ট ভাবি, ভালো আছো নি? হাই হাই, এখন তুই তোর কাছে পড়া দিলাম, আজকেটা পড়া দিম। হ্যাঁ যদি না পারোস হ্যাঁ ক নালে ব্যক্তি মানুষের একটা খাস কমু ক কষে দয় না, তরকারি দেয়, খায় না, ফালাই দেয়। ক এটা কোনো, ওই শালা এটা কোনো পড়াইলো নাকি? না পড়া না, হ্যাঁ? আপনাকে সবার কাছে কন। হ্যাঁ এটা আবার পড়াইলো নাকি? আবার দয় না, তরকারি দেয়, খায় না, ফালাই দেয়। কন ঠিক আছে। হাই আইরি, এটা মানুষও পারে না, পারেন না? এই আপনি একবার কি তরকারি বরকারি না দেন না, নুন দিয়ে বসায় তেজপাতা। হাই আইরি, একজনই দেখছেন, এটার নাম হলো তেজপাতা। আমি বুঝছি এটা তো তোমার আপনারা আগেই কেউ জানি। না, কেউ ওই গোস্তও খান না, কেউ তেজপাতাও দেন না। হয়। এই যে মন নাই না,
আয় স্যার এই স্যার দোস্ত শুন মেলান ধরে স্কুলে না গান বাজনা হয় না বুঝছাস না একটা যদি গান বাজনা দিত- আমি গাই ওই সেমরিরা তাকাস না আর চোখের দিকে আমার দিকে তাকাইলে মোর ডায়রিয়া হবে আর ডায়রিয়া ছাড়বো না আর ডায়রিয়া ছাড়বো না দিয়া না বইলে আর হানি আমার মনে নাই করে কাম্বা তবু আমি ও মা এই শুন 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 এত গোলমাল করছিস কেন? সারাস তো এই জন্য গোলমাল করতেছি সারাস কেন আসলে বেজাল আছে এই স্যার এই ঠ্যাঙ্গের মশাই যাবে খালি এই জন্টু এ এ মা এ মা এই ভাই খালি স্যার আসবে না স্কুলে না ভাই ভাই খালি সময় গোয়াই কি এই এই কোন মাসে রে ও স্যার শালা রে এই শালা আরে এত গোলমাল করছিস কেন? স্যার নাকি স্কুলে এসে তো গোলমাল করে। না না স্যার ভুল হয়ে গেছে স্যার বস। আমি সবার মনে সুন্দর করছি মতো স্যার জায়গা না। জায়গায় বস। স্যার আইছে না মোষ আইছে এই বস। এত বেদবি করছিস কেন? হ্যাঁ এত বেদবি করে কেউ আরে স্কুলে? বেদবি করলাম কোনে এই যে, আমি কইতেছি একটা হাসা কথা বসেন আমি বুঝে কই কইছি কি ওরে যে স্কুলে তো দূরে কে স্কুল আমার বগুলো আগে যায় পালো না হ্যাঁ, স্কুল তোর কাছে গিয়ে যাবে কেন? তা আমি জন্ম মরে একই স্কুলে পড়তে পড়তে আজকে আমি বুঝে পারতেছি না কোনছে এই জন্টু, হ্যাঁ সত্যি করে বলতো তুই স্কুলে কত বছর যাবত পড়ালেখা করছিস? হাসা কথা কইলে তো ব্যক্তি আমার মারবো খালি না বল, একটিবার বল। হাসাই কম হ্যাঁ তো কয়দিন ধরে ওই দেখ কেমন করি তুই ওর কাছে যাচ্ছিস কেন? নালি আমি যা বলছি তাই বল আমার এই কাছে। আমার নানির হাসি আছে এই যে এই এই, কে আছিস? ওর কয়দিন কাছে ধরে ধরে আছি? নিয়ে আয়। দাদা খা তোর করে দিলাম খা তোর করে দিছি। শুনেন আমি স্কুলে জন্টু, বস এখানে। এই, চুপ! বেদবি করছিস? এই মা! ও এত স্যার বেদবি শুনেন। করস কেন? স্যার স্যার একটু কথা কই হ্যাঁ, বস এখানে। মহা হলো আপনার আমি মুরব্বী এই, আমি স্কুলে পড়তে পড়তে জীবন এই, আগের তুমি এখানে আসো। কথা বলুন বলবি না। স্যার বলো, পড়া বলো। স্যার ওইগুলো হাসতে গ্যাস হাসতে স্যারে যায় রে নারী পর পুরুষের কাছে দিবার গেলে দুচুর মুচুর ভিতরে গেলে হাসে আরে কে দিয়েছে? আরে স্যার। কি কইছাস ও দিয়েছে যাও, ওর কানটা ধরে নিয়ে এসো আমার কাছে। এই 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 দাঁড়া স্যার হ্যাঁ মন্টু, হ্যাঁ তুমি এত বেদবি পড়া কোথায় পেয়েছো বলো? স্যার এই পরে অর্থ আছে স্যার কি অর্থ আছে বলো সবার মাঝে ভেঙে। তাহলে শুনেন স্যার ওদের গিরামতে ঘুরে জানেন না কয় কি এই চুরিওয়ালা লাগবে নাকি চুরিওয়ালা ওই গ্রামের না ইয়াং মহিলারা আছে না ওই হাসতে হাসতে যায় বুঝছেন না হাসতে হাসতে আমার লাগবে বুঝছেন ওই যে ইয়ে আছে না ওই যে যায় গ্রামে ও দিওয়ার সময় বুঝছেন? না, ওকে দেখা। ও এই যে দিওয়ার সময় কয় উ উ উ ভিতরে গেছে স্যার এই স্যার একটু বয় ওই স্যার হ্যাঁ বলো বয় বয় স্যার আমি একটা মাপ দিই আজকে কি দিবি এটা ওটা একটা স্যার এই যে সোজা করো সোজা এই এটা একটা তুই দিস এই বলে আমি কত স্যারের চাকরি দিয়ে দিই তার কারণ কি আমি স্কুলে পড়তে পড়তে আই কি বের পাই না সব স্যারের হাতে আমার পরিচিত হয়ে যায় তাই না আপনি পাইছেন এই যে বসেন বসেন ডক্টর বসেন 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 হ্যাঁ স্যারে কিরম ট্রেনিং প্রাপ্ত মাল তাই না তুমি চেয়ার টান দিয়েছো কেন আরে এইটা আমি যে স্যার আসে তার আমি আগে পরীক্ষা করি বেদবি করো না ওখানে বসো সুন্দর মতন এখানে আসো এই জন্টু এখানে আসো ওর গ্যাসে দুই চারটে রাইস না ও গেছে না এখানে বসো স্যার আসতে পারি? হ্যাঁ কে আসুন আমি কদম আলী স্যার।
কিসের জন্য এসেছেন আমার কাছে? আমার ছেলেকে ভর্তি করে দিতে। বেশ ভালো কথা, ভর্তির ফিস দিন। মাসিক বেতন 20 টাকা আর ভর্তি ফিস 30 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। স্যার, আমি যে অনেক গরিব স্যার, আমার যে কোনো টাকা পয়সা নেই। তা এখানে টাকা ছাড়া ভর্তি করা হবে না, আপনি এখান থেকে বের হয়ে চলে যান। দয়া করে একটি বার আমার সন্তানকে ভর্তি করুন। শুনুন, আপনি যতই আকতি মিনতি করুন না কেন, টাকা ছাড়া এখানে ভর্তি করা হবে না, আপনারা চলে যান। বাবা কাজল, এই গরিবের লেখাপড়া চল বাবা, আমরা ঘরে ফিরে যাই। পিতা, এই কাজল, আপনি একটু দাঁড়ান পিতা। শেষবারের মতো মাস্টার সাহেবকে আমি একটু অনুরোধ করে দেখি। হ্যাঁ, কর। চুপ, কথা বলিস। স্যার, বলো বালক। আমরা অতি করি, আমাদের কোনো টাকা পয়সা নেই, তাই তো দয়া করে আপনি স্কুলে ভর্তি করে নিন স্যার। শোনো বালক, পারবো না, টাকা পয়সা ছাড়া আমি তোমাকে ভর্তি করতে পারবো না। সালাম নাহিল মাস্টার গো, ওহো মাস্টার আপনার রহনে আই গো, দয়া করে করবেন ভর্তি আপনার। শোনো বালক, তুমি কথা কথা বলতে করো। অতি গরিব মাস্টার গো, ওহো মাস্টার টাকা পয়সা নাই, আই গো, দয়া করে করবেন ভর্তি আপনার। শোনো বালক, তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। বেশ পিতা, আজ আমরা গরিব পড়ে আমাদেরকে স্কুলে ভর্তি করবে না। বেশ, চলুন পিতা, আমরা ঘরে ফিরে যাই। এই কাজল, দাঁড়াও তাই ধ্রুব। চল বাবা। স্যার, বলো এই মারেখা। ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও সেও তো একজন মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। শোনো মা রেখা, গরিবদের লেখাপড়া হয় না, তারা ঠিক মতন খরচ জোগাতে পারবে না। ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। বেশ ভালো কথা। এই নিন টাকা। বেশ, মা রেখা, তুমি এতবার উপকার করলে মা, আমি যে এর ঋণ শোধ করতে পারবো না। আমি শুধু তোকে এই প্রাণে ভরে আশীর্বাদ করে যাই, তুই আরো দীর্ঘজীবী হ মা, আরো দীর্ঘজীবী হ। কাজল, পিতা, আমি তোমাকে স্কুলে ভর্তি করলাম শুধু মা রেখার অনুরোধে। এই স্কুলে তুমি ভর্তি হতে পারছো, তুমি খুব ভালো করে লেখাপড়া শিখবে, আমার মান সম্মান রাখবে, দশের মান সম্মান রাখবে, যাতে সবাই বলে কদম আলীর ছেলে
একটি ভালো মানুষের মতো পিতা মানুষ হয়েছে। আপনি আমাকে দোয়া করবেন আমি যেন আপনার চরণ ধরে মাথায় নিয়ে আপনার মান সম্মান আমি বজায় রাখতে পারি। বাবা, আমি তাহলে এবার চলি। কোনোদিন কিন্তু স্কুল ফাঁকি দিবে না বাবা, বেশ পিতা, এই অনুরোধ রইল। তাহলে আমি আসি, আসি রেখা। যে জায়গায় ভর্তি করলে স্কুল ফাঁকি দিব না, স্কুলে আসবো নাকি? বেশ, তোমাকে স্কুলে ভর্তি করলাম। বালক, তোমার নাম কি বালক? আমার নাম হচ্ছে কাজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম পদমারি চাষা। বেশ, তোমাকে আজকে স্কুলে ভর্তি করা হলো। স্যার, এ স্যার, আমি বল। একটা কথা খুব বসে। বল। আমি তো পুরে এদিকে আয় ভাই। ভাই এদিকে আয়। ভাই তোর নাম কি? আমার নাম কাজল। কাজল। হ্যাঁ এনে পড়বে রাইসা? হ্যাঁ পড়তে এসেছি। ভালো মতো পড়িস ভাই ভাই। আমার মতো পড়লে না জিন্দেগি তুমি স্কুলে পড়া সারে পারবি না। হ্যাঁ, কেন? আমি পড়তে খালি ছেড়ে গেলে পাশে ঘুরতে সময় যায়। লেখাপড়া কোনো সময় ওই সুযোগ পারে সারের জন্য হাসা কথা কর নাকি? এরকম ভাব করে এই শোনো, হ্যাঁ ভাই। তুমি তো স্কুলে পড়তে আসো আর আমি স্কুলে লেখাপড়া শিখতে আসবো। নাই, এখন তুই থাকবে না যাই না। এই মন্টু, এখানে বস। এই আজকে তোমাদের মাঝে নতুন ছাত্র ভর্তি করা হয়েছে, এজন্য আজকে তোমাদের স্কুল ছুটি। আজকে গান বাজনা ওই সালাম সাহেব। কারেক্ট কইরা ম্যাডাম আপনি খারাপ, আপনিও খারাপ, আপনিও খারাপ। এখন না আপনি যাচ্ছেন, আপনি যাচ্ছেন না। শুনেন কতকাল আমি আর এই যে এইটা আপনার হাতে করছি, আজকে তো আমাকে শেষ অনুষ্ঠান না। এটা তো পাবলিক কি জানি কয়। হ্যাঁ, ওকে। এই তাহলে আমি আসি। যা যা, তুইও যা, তুইও যা। হাই। তো এই শোনো, আচ্ছা, তাহলে আমি যেতে পারি? কারণ কি জানো, আমি তো স্কুলে নতুন, সেজন্য তোমাদের সাথে মিশে না থাকলে যদি তোমরা স্কুলে আমার সাথে বেয়াদবি করো তাহলে আসি। বেয়াদবি আমারে করে। এই কি হয়েছে তোর? হাই। আমার তোরতে বেড়া উঠছে। কিসের বেড়াও? রাজু, তুই তো এত সুন্দর গান জানিস, তাহলে তুই গা, আমি নাচি। আর সবাই হলো গান গাইতে পুরস্কার পায়, আমি হলো গান গাইতে জরিমানা দিতে হইলাম। কি হবে? যাও। হ্যালো হ্যালো, হ্যালো। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে চিত্রা নদী, ইচ্ছা হইলে আইসো বন্ধু, তোমায় ডাকি যদি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে চিত্রা নদী, ইচ্ছা হইলে আইসো বন্ধু, তোমায় ডাকি যদি। ঢেউ তোলে উঠবা দুলে, ঢেউ তোলে উঠবা দুলে, বাইরে নিরা
পুষার মাছ